প্রথম ম্যাচে 61 রানে জয় এবং দ্বিতীয় ম্যাচে 3 উইকেটে হার। অর্থাৎ ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যে দুইটা টি-20 হয়েছে তার মধ্যে কিন্তু আমরা নেক টু নেক ফাইট দেখছি। প্রথম ম্যাচে যেখানে ভারত পুরোপুরি ডোমিনেন্স দেখাইছে সেই জায়গার মধ্যে সাউথ আফ্রিকা কোনো কিছু করতে পারছে না। 202 রান একটা বিশাল স্কোর করছিল এবং যার মধ্যে সঞ্জু স্যামসন একটা আউটস্ট্যান্ডিং সেঞ্চুরি করছিল। বাট যদি সেকেন্ড ম্যাচ দেখি সম্পূর্ণ সিনারিও কিন্তু উল্টা। সেখানে ব্যাটসম্যানরা রান করতে খুব স্ট্রাগল করছে। ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কোনো মতে 124 রান করছে 20 ওভারে। তাও আবার শেষের দিকে হার্দিক পান্ডিয়া সে পরিমাণে রান করতে পারছে না, প্রচুর ডট বল হয়েছে, যার ফলে কিন্তু ভারত 124 রানের মধ্যে রেস্ট্রিকশন হয়ে গেছে। বাট জবাবে যখন সাউথ আফ্রিকা ব্যাট করতে নামছে তখন কিন্তু সিনারিটা উল্টা। একটা সময় যেখানে যে জায়গার মধ্যে দেখছিলাম সাউথ আফ্রিকা খুব সহজে ম্যাচটা জিতে যেত, বাট সেই জায়গার মধ্যে ভারতের বলার এত ভালো বোলিং করছে সেখান থেকে কিন্তু ম্যাচটা 50-50 পর্যায়ে গেছে। এনি টাইম যে কোনো টাইম জিততে পারতো, বাট আনফর্চুনেটলি শেষের দিকে খারাপ বোলিংয়ের কারণে এবং খারাপ ক্যাপ্টেন্সি সূর্যকুমার যাদবের খারাপ ক্যাপ্টেন্সির কারণে কিন্তু ম্যাচটা হারছে। কেন খারাপ ক্যাপ্টেন্সি সেই জায়গার মধ্যে কইতেছি, কারণ হার্দিক পান্ডিয়া এবং অক্ষর পটেল দুজনের থেকে কেউই কিন্তু শেষের দিকে কোনো বল দিচ্ছে না। আবেশ খানরে দিচ্ছে, যে আবেশ খানের ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে তেমন ভালো রেকর্ড না, বরাবরই ক্রুশিয়াল গেমের মধ্যে সে ফল আউট করতেছে। আবেশ খানরে কীভাবে সে এরকম ঝুঁকিপূর্ণ একটা ম্যাচের মধ্যে সে এই দায়িত্বটা দিতে পারে। যাই হোক, এখানে একটা খারাপ ক্যাপ্টেন্সি আমরা কইতে পারি, যার লাগে ভারত কিন্তু ম্যাচটা হারে গেছে এবং সিরিজ 1-1 ইকুয়াল হয়ে আছে। তো হেড টু হেড যদি আমরা আবার দেখি তাহলে সেখানে 29 ম্যাচ টোটাল খেলা হয়েছে দুই টিমের মধ্যে, যেখানে ভারত 16টা ম্যাচ জিতছে এবং সাউথ আফ্রিকা 12টা। তো আজকের ম্যাচটা কিন্তু খুবই একটা ভাইটাল একটা ম্যাচ, কেননা আজকে যে ম্যাচটা জিততে পারবো তারই কিন্তু সিরিজ অপরাজয় হয়ে যাবে, অর্থাৎ সিরিজ আর হারতো না। এটা সাউথ আফ্রিকা হইতে পারে, এটা ইন্ডিয়া হইতে পারে, বাট সেখানকার ওয়েদার কন্ডিশন যদি দেখা হয় সেখানে কিন্তু সেম ওই দিন সেকেন্ড ম্যাচের মধ্যে কন্ডিশন, বোলিং ফ্রেন্ডলি একটা উইকেট থাকবো, তাছাড়া এখানে ওভারকাস্ট কন্ডিশন থাকবে, কারণ বৃষ্টি হইতেছে এখানে। তো ভারতের দিক থেকে যদি প্লেইং ইলেভেনে আমরা দেখি সেখানে যদি কোনো কিছু চেঞ্জেস না করে তাহলে মনে হয় না আজকের এই ম্যাচটা ভারতের কাছে তত একটা সুবিধা করতে পারবো। কেননা আবেশ খান কন্টিনিউ যে খারাপ পারফরমেন্স করতেছে, তার পরিবর্তে যদি ইয়াশ দয়াল নতুবা রমনদীপ সিং নতুবা বৈশাখ, এই তিনজন থেকে যে কোনো একজনে যদি নিতে পারে তাহলে আমরা দেখতে পাবো যদি রমনদীপ নেয় তাহলে একটা ব্যাটিংয়ের অলরাউন্ডার একটা অপশন বাড়তেছে। কেন বর্তমান টিমের যে গত ম্যাচের যে 2 ম্যাচ সেখানে হয়েছে সেখানে যদি টিম কম্বিনেশন দেখি সেখানে কিন্তু 7 নাম্বারের ব্যাটসম্যানের পরে সেখানে কিন্তু কোনো ভালো ব্যাটসম্যান নাই। রবি বিষ্ণু ব্যাট করতে পারে না, বরুণ চক্রবর্তী ব্যাট করতে পারে না, আর্শদীপ ব্যাট করতে পারে না এবং আবেশ খানও ব্যাট করতে পারে না। কিন্তু সেই দিকে যদি আমরা সাউথ আফ্রিকার স্কোয়াডের মধ্যে দেখি তাহলে কিন্তু তারা 8 থেকে 9 জন সেখানে ব্যাটসম্যান আছে। জেরাল্ড কটসি আছে যে গত ম্যাচ কিন্তু ম্যাচ জিতাইতে সাহায্য করছে এবং প্রথম ম্যাচও খুব ভালো খেলছিল। তো সেদিক থেকে ভারতের ম্যানেজমেন্টের বা বিবিএস লক্ষ্মণের নতুবা সূর্যকুমার যাদব এটাকে থিঙ্কিং করতে লাগবে, সেখানে 7 থেকে 8 নাম্বার পর্যন্ত মিনিমাম ব্যাটসম্যান থাকা দরকার যারা শেষের দিকে খেলতে পারে। টি-20 ক্রিকেট আমরা জানি এখানে প্রত্যেকটা ব্যাটসম্যানের ক্যাপেবল হইতে লাগে, বাট সেই জায়গার মধ্যে ভারতের দিকে যে টিম সিলেকশন সেখানে স্পেশালিস্ট বলার 4 জন যদি থাকে তাহলে বাদবাকি 7 জনের উপরে দায়িত্ব পড়ে থাকে সম্পূর্ণ ব্যাটিংয়ের, এবং ব্যাটিং কলাপস করলে কিন্তু সেই জায়গার মধ্যে বড় রান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আজকের টিমের মধ্যে হয়তো আমরা ইয়াশ দয়ালরা দেখতে পারি আর্শদীপ আবেশ খানের পরিবর্তে, আর এটা যদি করতে পারে তাহলে কিন্তু এটা ভালো হবে। যদি এখানে ব্যাটসম্যান যদি ইয়াশ দয়াল নেওয়া হয় তাহলে কিন্তু এখানে ব্যাটসম্যান বাড়তো না, ঠিক আছে, বাট রমনদীপ নিলে সেখানে কিন্তু একটা এডিশনাল অলরাউন্ডার আমরা পাইতেছি। এটা দেখার বিষয় রমনদীপ কি চান্স দেয় কি না। তো অন্যদিকে সাউথ আফ্রিকা যদি দেখি, সাউথ আফ্রিকার যে প্রথম ম্যাচ যেভাবে হারছে কিন্তু সেকেন্ড ম্যাচের মধ্যে কিন্তু তারা দারুণ কামব্যাক করছে, স্পেশালি টিস্টান স্টাফ যে জায়গার থেকে ম্যাচটারে তারা সম্পূর্ণভাবে নিজেদের ফেভারে নিয়েছে। এবং শেষের দিকে জেরাল্ড কটসি যদি না খেলতো সেদিন সেই জায়গার মধ্যে কিন্তু ম্যাচটা সম্পূর্ণভাবে হারা জায়গা। তো জেরাল্ড কটসির একটা পজিটিভ পয়েন্ট সাউথ আফ্রিকার লেগে, কারণ শেষের দিকে ব্যাটসম্যান না থাকলেও সে যদি খেলতে পারে তাহলে কিন্তু অটোমেটিক তারা সেই উইনিং মোমেন্টের যে রানগুলি দরকার বা শেষের দিকে যে রানগুলি দরকার সেগুলি কিন্তু সে অনায়াসে করতে পারে, যেটা ভারতের টিমের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। 7টা ব্যাটসম্যান যদি প্রপার আউট হয়ে যায় তাহলে কিন্তু সেকেন্ড দিকে কোন অপোজিট সাইডে কিন্তু বা সেকেন্ড হ্যান্ডে কিন্তু কোনো ব্যাটসম্যান সেখানে থাকতে পারে না। যেদিনকে আমরা দেখলাম যে হার্দিক পান্ডিয়া বাধ্য হয়ে এসে অনেকগুলি ডট বল খেলতে হয়েছে, কারণ আর্শদীপ সেখানে নন স্ট্রাইকে আছে, তার কোনো ভরসা নাই। তো সেদিক থেকে সম্পূর্ণ প্রেশার একজন ব্যাটসম্যানের উপরে পড়ে যেতেছে। তো সেদিকে ভারতের টি-20 টিমটার সিলেকশন বর্তমানে সেভাবেই করছে যাতে সব দিক থেকে ব্যাটসম্যান বোলিংরা যাতে পর্যাপ্ত পরিমাণে পারফরমেন্স করতে পারে। কিন্তু এই টিম সিলেকশন বা যেখানে 7 জন মাত্র ব্যাটসম্যান সেই জায়গার মধ্যে এই জায়গাটা থিঙ্কিং করতে লাগবে যে কী করে আরও 1 জন বা 2 জন সেখানে ব্যাটারে
পজিশনে খেলাতে পারে। কারণ টপ দিক দিয়ে যদি দেখি আমি তিলক ভার্মা বল করতে পারে, সেখানে রিঙ্কু সিং বল করতে পারে না, তো এখানে হার্দিক পান্ডিয়া পর্যন্ত ব্যাটসম্যান আছে, অক্ষর প্যাটেল পর্যন্ত ব্যাটসম্যান আছে, কিন্তু তারপরে আমরা যদি দেখি কোনো ব্যাটসম্যানই নাই। অ্যাজ এ রেজাল্ট ভারতের কিন্তু সেখানে একটা নেগেটিভ সাইড আমরা দেখতে পাইতেছি, যেটা এইরকম 20 ম্যাচের মধ্যে এটা খুবই একটা অবাক করার ব্যাপার। তো যাই হোক, আজকে সূর্যকুমার নেতৃত্বে ভারত হোপফুলি আজকে একটু ভালো কাজ করবো, ভালো খেলবো, এবং প্রথম দিকে যদি ভালো স্টার্ট পাইলে তারপরে তাইলে কিন্তু ভারত ডেফিনেটলি ম্যাচটা জিততে পারবো। আর এখানে আরেকটা কথা হচ্ছে, ভারতের যে টপ অর্ডার অভিষেক শর্মা, যার পারফরমেন্স খুবই 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 খারাপ হইতেছে। জিম্বাবুয়ের ট্যুরের মধ্যে যে একটা সেঞ্চুরি করছিল, তার পরবর্তী কোনো ম্যাচেই কিন্তু তার ব্যাটে রান নাই, ইভেন 30-40 রান পর্যন্ত করতে পারছে না, কন্টিনিউ ফল আউট। পাওয়ার প্লেয়ার 3 থেকে 4 ওভারের মধ্যে কিন্তু সে আউট হয়ে যেতেছে গা। আইপিএলের মধ্যে যে অভিষেক শর্মারা দেখছি ম্যাচের পর ম্যাচ কি দারুণ ইনিংস খেলতে আসছিল, বাট সেই জায়গার মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে কিন্তু তার পারফরমেন্স খুবই খুবই খারাপ। যুবরাজ সিং তারে যে আইডল মানে অভিষেক শর্মা যে যুবরাজ সিংয়ের আইডল মানে, সেই জায়গার মধ্যে যুবরাজ সিংয়ের কিন্তু সেখানে পুরোপুরি নিরাশ করতেছে এই অভিষেক শর্মা। তো নো ডাউট অভিষেক শর্মার কাছে ভালো ট্যালেন্ট আছে, সে যদি নিজের ভালো করে এই পর্যায়ে তুলে দিতে পারে, তাহলে কিন্তু ভারতের ক্রিকেটে তার ভবিষ্যৎ খুবই দারুণ হইব। কেন প্রত্যেকটা ম্যাচই দেখতেছি আমরা প্রথম দিকে আউট হয়েছে খুব তাড়াতাড়ি, অন্যদিকে সঞ্জু স্যামসন কিন্তু ভালো খেলতেছে। তো সেই দিক থেকে যদি অভিষেক শর্মা নিজের পারফরমেন্সটা একটু শুধরায়, তাহলে কিন্তু এটা ভারতের টিমের লেগে খুবই ভালো হইব, এবং প্রথম দিকে যে একটা ব্রেক থ্রু অপোজিশন টিম পাইতে, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবো গা। তারপরে যদিও ব্যাটসম্যান আছে, সূর্যকুমার যাদব আছে, কিন্তু তারা সেই রকমভাবে খেলতে পারছে না সেকেন্ড ম্যাচের মধ্যে। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখলাম এখানে খুব কম রানই সীমিত হয়ে গেছে গা। তো যাই হোক, অভিষেক শর্মার থেকে আমরা আজকে একটা বড় একটা ইনিংস আশা করতে পারি। যদিও সেখানে সুইমিং ফ্রেন্ডলি একটা উইকেট থাকবো, সে জায়গায় সে কতটুকু খেলতে পারবো এটি দেখার বিষয়, কেননা তাছাড়া সে অফ ফর্ম, তার কোনো ব্যাটে রানই নাই, কন্টিনিউ ফল করতেছে। তো এটাই দেখার বিষয়। তো বেস্ট অফ লাক থাকলো অভিষেক শর্মা প্লাস ইন্ডিয়ার লেগে। হোপফুলি আজকের ম্যাচটা তারা জিতবে এবং সিরিজের মধ্যে একটা অপরাজয় একটা লিড লিয়ে নিব।